সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত শতকরা ৫৯ ভাগ। পুরো জেলা বিচ্ছিন্ন করে লকডাউন। সংক্রমণের হার বেড়ে গেছে। ১০০টা টেস্ট করলে ৫০টা পজিটিভ আসছে। ভারতীয় স্ট্রেনের সংক্রমণশীলতা বেশি, সেটির কারণে আমার ধারণা যে সীমান্তে এই ধরনের ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ছে। স্বাভাবিক রূপে দেশের যোগাযোগ ব্যবস্থা চলছে দূরপাল্লার যান। ট্রেনে মানা হলেও বাস লঞ্চে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ফাঁকা থাকার কথা, আমিও ফাঁকা করছিলাম, অথচ যাত্রী ইচ্ছায় পেঁচে আসছে। করোনা মহামারী স্বাস্থ্যবিধি আমাকে মানার কথা, সেই বিষয়ে আপনি দেখতেছেন সেই পরিবেশ আছে। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে, কিন্তু ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া বেশি কিন্তু তাও ভালো, গাড়িগুলা খুলছে, যাবো বাড়িতে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না আশা প্রতিমন্ত্রী। উপকূলে দুর্বল বেড়িবাঁধ বাড়াচ্ছে শঙ্কা। ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা এখনও। সৌদি বার্তা পায়নি ধর্ম মন্ত্রণালয়। আবারও টাকা ফেরতের আশ্বাস হাবের। রাস্তার পাশে রেখে কাজে গেলেই লাপাত্তা গাড়ি, টার্গেট পিকআপ মিনি ভ্যান। তথ্য প্রযুক্তিতে পারদর্শী চোর চক্রের সঙ্গে চালক ওয়ার্কশপেরও যোগসাজশ। এবং চট্টগ্রাম বন্দরে আগাম ঘোষণা ছাড়াই বিপজ্জনক রাসায়নিক আনার অভিযোগ। ঘটছে দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে কঠোর কর্তৃপক্ষ। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫০ ভাগের বেশি। এ অবস্থায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলার সঙ্গে সারা দেশে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলায় সবশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার ৫৯%। সীমান্তে সংক্রমণ হঠাৎ এত বাড়ার কারণ ভারতীয় ভ্যারিয়েন্ট হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। গেল এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জে যত করোনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশি। সারা দেশের তুলনায় এই হার ৫ গুণ বেশি। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত ফেরত বাংলাদেশিরা প্রবেশ করায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। করোনার যে স্বাস্থ্যবিধি, এটা মেনটেন না করার জন্য এই করোনার এই সংক্রমণের হারটা বেড়ে গেছে এবং এই হারটা প্রায় হচ্ছে 50%। হ্যাঁ, ১০০টা টেস্ট করলে ৫০টা পজিটিভ আসতেছে। ভারত থেকে তারা এই ভারতীয় স্ট্রেন নিয়ে ঢুকেছে এবং আমরা জানি যে ভারতীয় স্ট্রেনের সংক্রমণশীলতা বেশি, সেটির কারণে আমার ধারণা যে সীমান্তে এই ধরনের ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়ছে। এখন এটাও খুবই উদ্বেগের বিষয়। একসময় সীমান্তবর্তী এই জেলার লোকগুলো যখন শহরে আসবে, ঢাকায় আসবে, তারা এই রোগটি নিয়ে আসবে এবং ছড়াবে। এ অবস্থায় সোমবার দুপুরে জেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার কথাও জানানো হয়। রাত ১২টা থেকে ৩০শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সবকিছু বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য চলাচল করতে পারবে। সচেতনতার অভাবে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে মন্তব্য করে লকডাউন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। কোনো গাড়ি দাঁড়িয়াপুর দিয়ে আমাদের জেলায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এক্সেপশন থাকবে মেডিকেল, ডক্টরস, স্বাস্থ্যকর্মী, সংবাদপত্রকর্মী বা মিডিয়ার লোকজন। এছাড়া আর সবাইকে যারা চাকরি করে, ব্যাংকে চাকরি করেন বা অন্যান্য যে কোনো চাকরি করেন, জেলার ভেতরেই থাকতে হবে তাকে। চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে করোনার ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ১২৭৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ১০০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ২৫ জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে ১.৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রূপে ফিরেছে। যাত্রী অর্ধেক নেয় ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসে গুনতে হচ্ছে ৬০ ভাগের বেশি ভাড়া। দূরপাল্লার বাসে কোথাও কোথাও মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। সিট খালি না রেখেই যাত্রী নিয়ে রাজধানী ছাড়ছে অনেক বাস।
করোনার দ্বিতীয় ঢেউয়ের তোড়ে থমকে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। ৪৯ দিন পর গণপরিবহনে যুক্ত হলো সারা দেশ। চালুর প্রথম দিনে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। আগের চেয়ে নিয়মে কিছুটা পরিবর্তন এলেও অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সরকার যে ঘোষণা দিচ্ছে 60% বৃদ্ধি করে, আমরা ওই অনুযায়ী ভাড়া নিতেছি। অনেকদিন পর লঞ্চ চালু হয়েছে, আমরা সবাই যদি মাস্ক পরে মানে স্বাস্থ্যবিধি মেনে যদি চলতে পারি তাহলে তো এটা সবার জন্য এটা মঙ্গল। সোমবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় একের পর এক আন্তনগর ট্রেন। ছাড়ার আগে ট্রেনের প্রতিটি বগিকে জীবাণুমুক্ত করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এক আসন ফাঁকা রেখে বসার নিয়মও মানছেন ট্রেন যাত্রীরা। স্টেশন ঘুরে রেলমন্ত্রী জানালেন, ট্রেন চলাচলে আগের চেয়ে বেশি মানা হবে স্বাস্থ্যবিধি। আন্তনগর যে ট্রেন, এই ট্রেনগুলো আমরা আমাদের 108টি ট্রেন আমরা চলাচল করে স্বাভাবিকভাবে, তার অর্ধেক অর্থাৎ 56-28 জোড়া এই ট্রেন আমরা আজ থেকে চালানো শুরু করেছি। আমরা নিজেরা যদি সতর্ক না থাকি তাহলে তার কেউ সতর্ক করতে পারবে না। স্বাস্থ্যবিধি মেনে বসানো হচ্ছে, কিন্তু ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। 30 টাকা নিচে নরসিংদী পর্যন্ত, কিন্তু আমরা যাব টঙ্গীতে। তবে ট্রেনের উল্টো চিত্র দূরপাল্লার বাসে। এক সিট ফাঁকা নয়, প্রতিটি আসনেই বসানো হচ্ছে যাত্রী। যদিও 60 ভাগ অতিরিক্ত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা সরকারের। গাড়ি চেক করে কিন্তু যেগুলো অনিয়ম পেয়েছি সেগুলোকে জরিমানা করেছে। পরিবহনের অভাব ছিল, এর কারণে বাড়ি দিতে পারি না। এখন পরিবহন খুলছে, এখন সুন্দরভাবে বাড়ি দিতে পারি। ভাড়া একটু বেশি, মানে ডাবল ভাড়া, মানে একজন ভাড়া বেশি, কিন্তু তাও ভালো, গাড়িগুলা খুলছে, যাবো বাড়িতে। এতদিন বন্ধ ছিল, বেকার ছিলাম, এখন চালু করার পরে আমাদেরকে ভালো লাগছে। যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারাই ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ ঘাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। জাফর, একদম প্রথম কথা হলো 49 দিন পর তো লঞ্চ চলাচল শুরু হলো আবার, তা সেই অনুযায়ী প্রথম দিন যেভাবে ভিড় হবার কথা ছিল সেই পরিমাণ কিন্তু যাত্রীদের আসলে ভিড়ই সদরঘাটে নেই। সেই কারণে খুব স্বাভাবিক সেভাবে যে গাদাগাদি করে নেওয়া বা একদম স্বাস্থ্যবিধির পুরোপুরি যে মানা হচ্ছে না তা না। যেহেতু যাত্রী সংখ্যা মোটামুটি কম আছে, আমরা একটু আপনাকে লঞ্চের ভিতরে দেখাতে চাই যে আসলে কি অবস্থা লঞ্চের ভিতরে। মূলত ডেকের মধ্যেই বলা হয়েছে যে অর্ধেক যাত্রী নেবার কথা, সেটি যেহেতু খুব বেশি ভিড় নেই লঞ্চে, সেই কারণে কিন্তু অনেক লঞ্চে আমরা দেখেছি যে মোটামুটিভাবে প্রত্যেকটা লঞ্চে, যেটি আমরা গত করোনার সময় যখন ছিল গত বছর, তখন দেখা গিয়েছিল যে লঞ্চের মধ্যে যে দাগ দেবার কথা সেই দাগ কিন্তু দেয়া ছিল না। এবার যেটি হয়েছে, সবগুলো লঞ্চে দাগ দেওয়া হয়েছে, সেটি সরকারিভাবে বিধিনিষেধ আরোপ করে কিন্তু এই দাগ দেওয়াটা নিশ্চিত করা হয়েছে। তবে যাত্রীরা কিন্তু লঞ্চে উঠে আর এই দাগটি মেনে যে দুপাশে 3 ফুট বা 2.5 ফুট যেটি রাখা হয়েছে সেই জায়গাটি তারা ফাঁকা রেখে মূলত বসছেন না, তারা কিন্তু পাশাপাশি বসেই একদম যাচ্ছে। আর এছাড়া আরেকটি বিষয়, যেহেতু এই লঞ্চের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা আসলে অনেকটাই অসম্ভব, কারণ এই এত শত শত মানুষের জন্য কিন্তু মাত্র 3 থেকে 4টা টয়লেট বরাদ্দ থাকে, কিংবা কেবিনেও কিন্তু প্রত্যেকটি কেবিনের মধ্যেই যে আলাদা আলাদা টয়লেট থাকে বিষয়টা কিন্তু তাও নয়। তো সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি যে মানাটা খুব বেশি কখনোই সম্ভব হয় না। তো এখানে আমরা দেখেছি বিভিন্ন সরকারি সংস্থার যারা ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ, আনসার, তারাও চেষ্টা করছেন বিএডব্লিউটিএ যাতে মানুষ স্বাস্থ্যবিধি মানে মাস্ক পরে, সে চেষ্টা এখানে করা হচ্ছে। অনেককে জরিমানা করা হচ্ছে, অনেক লঞ্চকে জরিমানার আওতায় আনা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যে একদম ফাঁকা ফাঁকা হয়ে বসবার কথা, দুপাশে জায়গা রাখার কথা, সেটি কিন্তু আসলে কোনো লঞ্চে আমরা ওভাবে দেখিনি। তবে যাত্রী চাপ যেহেতু কম, সে কারণে অন্যান্য সময় যেভাবে একদম হুড়োহুড়ি করে গায়ের উপর গায়ে গাদাগাদি করে যে মানুষ যায়, সেটি কিন্তু এবার হচ্ছে না। মোটামুটি মানুষ কিন্তু যাত্রীচাপ কম থাকবার কারণে কিছুটা হলেও বেশ ভালোভাবেই ঢাকা ছাড়তে পারছেন। তবে একদম যেটি আপনার বলা হচ্ছে যেভাবে বাসে একজন বসছে কিংবা খালি থাকছে, বা ট্রেনে যেটি হচ্ছে পাশাপাশি দুজন বসছেন না, সেটি কিন্তু লঞ্চে সম্ভাবনা বা সেটি কিন্তু আসলে হচ্ছেও না। মানুষ পাশাপাশি বসে পাশাপাশি শুয়ে যেভাবে পারছেন যাচ্ছেন। তবে অন্যান্যবার হচ্ছে সেই ভিড় কম, চাপ কম, যাত্রীদের সংখ্যা কম, সে কারণে মোটামুটি মানুষ কিন্তু এভাবেই করেই ঢাকা ছাড়ছেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার যদি লঞ্চে মানুষের চাপ বাড়ে বা যাত্রী চাপ বাড়ে, তখন কতটুকু স্বাস্থ্যবিধি মানা যাবে সেটি কিন্তু বলা এখন সম্ভব না। তবে এখন সব মিলিয়ে
যা স্বাস্থ্যবিধি মানা হচ্ছেও কিছু হচ্ছেও না, এভাবে করে কিন্তু মানুষ লঞ্চে ঢাকা ছাড়ছেন। জাফর। দীর্ঘ 49 দিন পর লঞ্চ চলাচলে সরকারি স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে সে বিষয়ে জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। 88 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর মিলেছে। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে ঝড়ের বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে এটি তেমন প্রকট হবে না বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বুধবার সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও। নিরাপদ আশ্রয়ে যেতে উপকূলবাসীকে আহ্বান ও সতর্ক করছেন স্বেচ্ছাসেবীরা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর থেকে 3 লক্ষাধিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার কথা জানায় জেলা প্রশাসন। 40টি স্পট হতে মোট 3,18,000 মানুষকে সরানোর প্রয়োজন হতে পারে, যার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি। লঘুচাপের কারণে এখন সাগর উত্তাল। বঙ্গোপসাগর থেকে ট্রলার নিয়ে লোকালয়ে ফিরে বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। বোট রাখার কোনো কায়দা নাই, কিন্তু আমরা যান নিয়ে ফিরিয়েছি কোনো মতে। ঘূর্ণিঝড় আম্পানের ধকল কাটিয়ে ওঠার আগেই ইয়াসের আভাসে আতঙ্কিত সাতক্ষীরার উপকূলবর্তী মানুষ। তবে জেলা প্রশাসন বলছে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় ইয়াস ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনে করেন দেশের উপকূলে আঘাত হানার বিষয়টি নির্ভর করছে ইয়াসের গতিবেগের উপর। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করবে। এই অবস্থাতে উপকূল অতিক্রম করে সেই ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ অর্থাৎ খুলনা বিভাগের এর প্রভাব পড়বে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজশাহী, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ইয়াস। বুধবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের পারাদ্বীপ এবং দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাতিল করা হয়েছে দূরপাল্লার শতাধিক ট্রেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে এবার মহা আশঙ্কা ঘনিয়ে তুলেছে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ক্রমেই শক্তিশালী হয়ে ধেয়ে আসা নতুন ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের পূর্বাভাসের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার। উপকূলীয় এলাকায় মাইকিং এর পর এবার রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পূর্ব উপকূল থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বুধবার সন্ধ্যা নাগাদ সর্বোচ্চ 155 থেকে 165 কিলোমিটার বেগে পারাদ্বীপ ও দীঘা উপকূলে আঘাত হানতে পারে ইয়াস। ঝড়ের প্রভাবে দেখা দিতে পারে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসও। वेरी सीवियर साइक्लोन सिस्टम होने का बाद 26 मॉर्निंग में ये वेस्ट बंगाल उड़ीसा कोस्ट के नज़दीक पहुंच जाएगा और 26 इवनिंग ये वेस्ट बंगाल और उड़ीसा कोस्ट क्रॉस करेगा बिटवीन पारादीप एंड सागर आइलैंड as a very severe cyclonic storm. ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার শতাধিক ট্রেন চলাচল। ঘূর্ণিঝড় আম্ফান থেকে শিক্ষা নিয়ে ইয়াস মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিও। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মৌসুম এলেই আতঙ্কে থাকেন দেশের উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষ। টেকসই পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় যুগের পর যুগ চরম দুর্দশা নিয়ে বসবাস স্থানীয়দের। সরকারি সংস্থা ও জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বেড়িবাঁধ জোয়ার কিংবা জলোচ্ছ্বাস ঠেকাবে, কাগজে কলমে এমনটি হলেও বাস্তবতা ভিন্ন বলে মত উপকূলবাসীর।
প্রাকৃতিক দুর্যোগের মৌসুম এলেই সম্পদ ও প্রাণহানির আতঙ্ক দেখা দেয় উপকূল জুড়ে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ মাত্র 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ঠেকাতে সক্ষম, অথচ বিভিন্ন সময় এর চেয়ে বেশি উচ্চতার পানি প্রবাহ হয়। তার উপর দুর্বল ভিত্তি তো রয়েছেই। যখন জোয়ার আসে তখন এর উপর দিয়ে পানিও যায় মাঝে মাঝে। পানি যখন বৃদ্ধি হয়েছে ছেলেপিলি নিয়ে আমার আতঙ্ক থাকতে হয়। স্থানীয়দের অভিযোগ, সিডর, আইলা, নার্গিস, আমপানের আকস্মিক হানায় সাময়িকভাবে নয় বরং দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এই জনপদের মানুষ। ভাঙা বাঁধ দিয়ে লবণাক্ত পানি ঢুকে ফসল ও মাছ চাষেও ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাবে বেকারত্ব, খাদ্য সংকট, স্বাস্থ্যহানির প্রকোপ থাকে যুগের পর যুগ। গোড়াটা একটু পূরণ করতে যাবে না, দিয়ে আবার ওই আগামী বছর আস্তে আস্তে আবার যাতে। প্রতি বছর আমরা এই হুমকির সম্মুখীন থাকি অব রাস্তায়। ভাঙনে একদম নিয়ে চলে গেছে, এখন সে জায়গাও আমার দ্বারা পূরণ করা সম্ভব না। দুর্যোগ ঘনিয়ে এলে তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এমন উদ্যোগকে সমাধান মনে করছেন না এলাকাবাসী। তাদের মতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের বিকল্প নেই এই জনপদে। বিভিন্ন সরঞ্জামাদি ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট তারা সকলে প্রস্তুত রয়েছে, স্বাস্থ্য বিভাগ সহ। বৃহত্তর খুলনায় 41টি পোল্ডারে 1821 কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে কম বেশি ক্ষতিগ্রস্ত 175 কিলোমিটার। বারবার মেরামত করেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। বৃহত্তর বরিশালেও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে 76 কিলোমিটার, যা সংস্কার চলছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। 15,000 সৌদি নাগরিকের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার 45,000 বিদেশি মুসল্লি হজ পালন করতে পারবেন। তবে বাংলাদেশের নাগরিকরা অংশ নিতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ভারতে করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রতিবেশী বাংলাদেশিদের হজের অনুমোদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে নিবন্ধন বাতিল করলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে হাব। করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গেল বছরও হজে অংশ নিতে পারেনি বাংলাদেশিরা। তবে এবছর 2 ডোজ টিকা দেওয়ার শর্তে সৌদি সরকার বিদেশিদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আশায় বুক বাঁধেন গমেনচ্ছুরা। 15,000 সৌদি নাগরিক ও 45,000 বিদেশি মুসল্লি এবার সীমিত আকারে হজে অংশ নিতে পারবেন। তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় ধর্ম মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহির্বিশ্ব থেকে হাজি নেবে 18 থেকে 60 বছর বয়স এর মধ্যে। তো ফাইনাল আমি ওরা স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করছে, ওদের হজ মন্ত্রণালয় এই পর্যন্ত শেষ। বাংলাদেশের নিরিখে তাও জানি না। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী বাংলাদেশের মুসল্লিরা হজ পালনের অনুমতি পাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদের প্রজ্ঞাপন যদি সে দেশে দিয়ে দেয়, সেই দেশের জন্য আমাদের দেশের জন্য কি করতে হবে না হবে এমন কোনো সিদ্ধান্ত সে জায়গায় নেই। 60,000 হাতে নেই আর যতজনই হাতে নেই, সেটার ভিতরে লোকাল ওখানে 15,000 তারা নেবে, 35,000 সারা বিশ্বের থেকে নেবে। সেই জায়গায় বাংলাদেশ আদৌ সংযুক্ত হতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না। আমাদের পাশে হলো ভারত, সেখানে কোভিডের অবস্থা খারাপ। এই অবস্থায় হজ পালনের অনুমতি না পেলে যারা নিবন্ধন বাতিল করবেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাব সভাপতি। যে সংখ্যার হজ যাত্রী প্রেরণের জন্য আমাদেরকে আহ্বান করবেন, আমাদের সেই সংখ্যা হজযাত্রী প্রেরণেরই প্রস্তুতি আছে। যারা নিবন্ধিত আছেন তাদের সিরিয়ালের ক্রমানুসারে তাদের অগ্রাধিকার থাকবে। কেউ যদি তার নিবন্ধন বাতিল করেন তিনি টাকা ফেরত নিতে পারেন এবং এ বিষয়ে এখনো কোনো বাধা নাই। গত বছর 67,000 মুসল্লি হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্তভাবে নিবন্ধন করলেও পরে টাকা ফেরত নেন 6,000 জন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাস্তার পাশে অন্য কাজে গেলেই উধাও গাড়ি। তথ্য প্রযুক্তিতে পারদর্শী গাড়ি চোর চক্রের সন্ধান পেয়েছে সিআইডি। এরই মধ্যে এ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 3টি পিকআপ। সিআইডি বলছে কিছু অসাধু চালক এবং ওয়ার্কশপ মালিকও এই চক্রের সঙ্গে জড়িত, তাই চালক নিয়োগে সতর্ক থাকার পরামর্শ তাদের। রাস্তার পাশে গাড়ি রেখে নামাজে বা হোটেলে খেতে গেলেন ড্রাইভার, ফিরে এসে দেখেন লাপাত্তা গাড়ি। ড্রাইভারদের অসতর্কতার দিকেই নজর থাকে চোর চক্রের। একটু সময় পেলেই গাড়ি নিয়ে সটকে পড়েন তারা। মূলত টার্গেট পিকআপ ভ্যান আর মিনি ট্রাক। সিআইডি বলছে চুরির পর মালিককে ফোন দিয়ে টাকা হাতিয়ে নিয়ে গাড়ি ফেরত দেওয়া হয়। কখনো ফেরত দেওয়া গাড়ি আবারও চুরি করে ব্ল্যাকমেইল করেন তারা। বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে ফেলে দিয়ে যায় কাঠামো। টাকাটা দিলে পরে গাড়িটা তারা ফেরত দেয়, এটি তাদের একটা কৌশল। কিন্তু পরের কৌশলটা আরো ইন্টারেস্টিং, যে এই গাড়িগুলো ফেরত দেওয়ার পরে তারা অ্যাসেস করে যে এই লোকটার ক্যারেক্টারটা কীরকম। এই অ্যাসেসমেন্টের পরে তারা সেকেন্ড টাইম আবার ওই গাড়িটাকে চুরি করে। চুরি করার পরে এরপরে তারা 25, 30, 50 হাজার করে 1 লাখ টাকা পর্যন্ত নেয়। এই দফায় তারা গাড়ি ফেরত দেয় না।
চক্রটির সঙ্গে কিছু অসাধু ড্রাইভার এবং ওয়ার্কশপের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছে সিআইডি। তথ্য প্রযুক্তিতে পারদর্শী হওয়ায় এদের শনাক্ত করা কঠিন বলেও জানান তারা। একজন ড্রাইভার সৎ থাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ড্রাইভারগুলোকে তারা মোটিভেট করে যে তুমি যদি এরকমভাবে একটা গাড়ি আমাকে এনে দিতে পারো তোমাকে এত টাকা দিব। সো তাদের এই রিক্রুটমেন্ট এই পলিসিটাও এর মধ্যে আছে। সো এইভাবে আমরা দেখছি যে কিছু ড্রাইভার অলরেডি মোটিভেটেড। এই জন্য যারা এই সমস্ত গাড়ির ড্রাইভার হন তাদেরকে চেক ব্যাক করা খুব জরুরি এবং তাদের একটু তথ্য যাচাই করে নেওয়া জরুরি যে আসলে তার ক্যারেক্টার কেমন। সিআইডি বলছে আন্তজেলা গাড়ি চোর চক্রটি 5 থেকে 7 বছর ধরে এভাবেই চুরি করে আসছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার লঙ্কা বধের মিশনে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে দু দলের ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। প্রথম ম্যাচ 33 রান জিতে সিরিজের লিড নিয়েছে টাইগাররা। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। তবে প্রথম ম্যাচের ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থকদের, কিন্তু তারপরও টিম সূত্রে জানা গেছে উইনিং কম্বিনেশন ধরে রাখার পরিকল্পনা বাংলাদেশের। ম্যাচের আগের দিন বিশ্রামে থেকেছে টাইগাররা। প্রথম ম্যাচের বিবেচনায় দ্বিতীয় ওয়ানডের উইকেট ভিন্ন হতে পারে বলে আভাস মিলেছে। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ঐচ্ছিক অনুশীলনে মিরপুরের একাডেমিতে নিজেদের প্রস্তুত করে নিয়েছে। তাদের একাদশে পরিবর্তন আসতে পারে বলে আভাস মিলেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে শনাক্ত 59 ভাগ। জেলাকে বিচ্ছিন্ন করে লকডাউন, স্বাভাবিক দেশের যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটেনি ভ্যাপসা গরম। দুর্যোগ প্রকট হবে না আশা প্রতিমন্ত্রীর। উপকূলে দুর্বল বেড়িবাঁধ বাড়াচ্ছে শঙ্কা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।